বন্ধুরা, ইতিহাস কেবল যুদ্ধ আর রাজাদের কাহিনী নয়। ইতিহাস লুকিয়ে আছে আমাদের প্রাচীন জ্ঞান, বিজ্ঞান আর গণিতের পাতাতেও। আজ থেকে প্রায় ৯০০ বছর আগে যখন ইউরোপ অন্ধকারের যুগে ডুবেছিল, তখন ভারতে এক উজ্জ্বল জ্যোতিষ্কের জন্ম হয়েছিল, যার নাম দ্বিতীয় ভাস্করাচার্য। কিন্তু আজকের কাহিনী শুধু এক গণিতজ্ঞের নয়, এ কাহিনী এক পিতার অদম্য ভালোবাসার এবং তার রূপবতী ও বুদ্ধিমতী কন্যা লীলাবতীর। কিভাবে একটি ছেঁড়া মুক্তোর মালা আর একটি জলঘড়ির সামান্য দুর্ঘটনা জন্ম দিয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গণিত শাস্ত্রের। কেন এই বইটির নাম এক নারীর নামে? চলুন আজ হিস্ট্রিপিডিয়া বাই রোমার এই বিশেষ পর্বে ফিরে যাই ১১৫০ খ্রিস্টাব্দে। ১১১৪ খ্রিস্টাব্দে বিজাপুরে জন্ম নেওয়া ভাস্করাচার্য ছিলেন একাধারে জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। তার জীবনের সবচেয়ে প্রিয় ছিল তার কন্যা লীলাবতী। ভাস্করাচার্য ছিলেন কোষ্ঠী বিচারে সিদ্ধহস্ত। নিজের মেয়ের ভাগ্য গণনা করতে গিয়ে তিনি শিউরে উঠলেন। গণনা বলছিল লীলাবতী কোনোদিন সংসারী হতে পারবে না, সে হবে নিঃসন্তান এবং অবিবাহিতা। পিতা হিসেবে ভাস্করাচার্য এই নিয়তি মানতে চাননি। তিনি দিন রাত এক করে নক্ষত্রের অবস্থান বিচার করে একটি মাত্র শুভ মুহূর্ত বা লগ্ন খুঁজে বের করলেন। তিনি বিশ্বাস করতেন সেই নির্দিষ্ট লগ্নে বিয়ে দিলে খণ্ডানো যাবে লীলাবতীর ভাগ্যের লিখন। সেই সময় লগ্ন পরিমাপের জন্য ব্যবহৃত হতো জলঘড়ি। একটি পাত্রে জল রেখে তার উপর একটি ছোট ছিদ্রযুক্ত বাটি ভাসিয়ে দেওয়া হতো। বাটিটি ডুবে গেলেই বোঝা যেত শুভ মুহূর্ত উপস্থিত। ভাস্করাচার্য সেই ঘড়িটি একটি ঘরে রেখে লীলাবতীকে সাবধান করে দিয়েছিলেন যেন কেউ তার কাছে না যায়। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? কৌতূহলী লীলাবতী সেই ঘড়িটি দেখতে গেলে তার বিয়ের গয়না থেকে একটা ছোট্ট মুক্ত খসে সেই বাটির ছিদ্রের মুখে আটকে যায়। সময় বয়ে যায়, কিন্তু বাটি আর ডোবে না। যখন ভাস্করাচার্য ঘরে ঢুকলেন, দেখলেন শুভ লগ্ন পেরিয়ে গেছে। লীলাবতীর ভাগ্য চিরতরের জন্য অন্ধকার হয়ে গেল। কন্যার ভবিষ্যৎ নষ্ট হওয়ায় ভেঙে পড়লেন ভাস্করাচার্য। কিন্তু তিনি ছিলেন মহৎ ব্যক্তিত্ব। তিনি কাঁদলেন না, বরং লীলাবতীকে বললেন, মা, আমি তোকে এমন এক নাম দেব যা সময়ের শেষ পর্যন্ত অক্ষয় থাকবে। মানুষের নাম তার দ্বিতীয় জীবন, আর তোর নাম বেঁচে থাকবে জ্ঞানের আলোয়। পিতার সেই প্রতিশ্রুতি থেকেই জন্ম নিল গণিত শাস্ত্রের অমর কাব্য লীলাবতী। এটি তার শ্রেষ্ঠ কাজ সিদ্ধান্ত শিরোমণির প্রথম খণ্ড। ভাস্করাচার্য গণিতের জটিল সমস্যাগুলোকে লীলাবতীর কাছে কড়া প্রশ্নের আকারে সাজালেন। কাব্যছন্দে লেখা সেই গণিত আজও বিশ্বের বিস্ময়। লীলাবতী বইটি কেবল পাটিগণিত নয়, এটি জ্যামিতি, বীজগণিত এবং জ্যোতির্বিজ্ঞানের এক মহাসাগর। পিআই এর মান, বড় সংখ্যার ধারণা, মুক্তোর মালার ধাঁধা, কুট্টক পদ্ধতি, এসবই এমন সহজ পদ্ধতি সে যুগে অবিশ্বাস্য ছিল। লীলাবতী কোনো শুষ্ক গণিতের বই নয়। ভাস্করাচার্য তার কন্যাকে সম্বোধন করেছেন ওগো হরির নয়না লীলাবতী বা বুদ্ধিমতী বালিকা। এর থেকে বোঝা যায় তৎকালীন ভারতে নারীদের শিক্ষার স্থান কতটা উঁচুতে ছিল। ভাস্করাচার্য চেয়েছিলেন তার কন্যা যেন কেবল ঘরকন্যা নয়, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে অমর হয়ে থাকে। ভাস্করাচার্যই প্রথম স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার ফল হয় অনন্ত। তিনি একে বলতেন খ হর। তিনি আবিষ্কার করেছিলেন পরার্ধর ধারণা। পরার্ধ মানে হলো একের পিঠে ১৭টি শূন্য, অর্থাৎ ১০০ লক্ষ কোটি। যখন ইউরোপের মানুষ হাজার বা লাখের ওপর গুনতে জানত না, তখন ভারতীয় গণিতবিদরা মহাবিশ্বের বিশালতা মাপার সংখ্যা তৈরি করে ফেলেছিলেন। এছাড়া লাভ ক্ষতি, সুদের হিসেব এবং জ্যামিতিক প্রগতির সমাধান তিনি এমন সব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যা একজন সাধারণ মানুষও বুঝতে পারে, যেমন রাজা হাতি বা বনের পশু পাখির গল্প। তিনি প্রমাণ করেছিলেন যে গণিত কেবল ক্লাসরুমের বিষয় নয়, এটি জীবনের প্রতিটি স্পন্দনে মিশে আছে। লীলাবতী কেবল একটি নাম নয়, এটি ভারতের মেধা এবং সৃজনশীলতার এক দলিল। আজ আমাদের প্রয়োজন আমাদের এই প্রাচীন গৌরবকে চেনা এবং সম্মান জানানো। ১৫৮৭ সালে মুঘল সম্রাট আকবর এই বইটির গভীরতা বুঝতে পেরে কবি ফৈজিকে দিয়ে এটি ফারসিতে অনুবাদ করান। পরবর্তীতে ইংরেজি ও অন্যান্য ভাষাতেও এটি অনূদিত হয়।
আজ লীলাবতী কেবল একটি নাম নয়, এটি নারীর মেধা এবং পিতার স্নেহের এক ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের পাতায় লীলাবতীর বিয়ে হয়নি ঠিকই, কিন্তু তার পিতা তাকে যে দ্বিতীয় জীবন দিয়েছিলেন তা আজও আমাদের কাছে অম্লান। গণিতের প্রতিটি সমীকরণে লীলাবতী আজও আমাদের কানে কানে কথা বলে। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক কাহিনী আপনাদের কেমন লাগলো? প্রাচীন ভারতের এই গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং হিস্ট্রিপিডিয়া বাই রোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, চোখ দিয়ে যা দেখা যায় না, জ্ঞান দিয়ে তা জয় করা যায়। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।